নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের কথা নিয়ে আমি আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। শুরু করে দিচ্ছি আজকের ঠাকুরের কথা শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের গ্রন্থ থেকে। এক ছুটির দিনে শ্রী শ্রী ঠাকুরের নিকট রোহিণীবাবু বসে আছেন। নানা রকম কথা হচ্ছে। হঠাৎ শ্রী শ্রী ঠাকুর রোহিণীবাবুকে বললেন, মায়ের জন্য পশ্চিমে চাকুরির চেষ্টা করেন, খবরের কাগজ দেখিয়া দরখাস্ত করেন। কিছুদিন পরে কাগজে দেখলেন মজফ্ফরপুরে মধ্য ইংরাজি বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার পদের জন্য প্রার্থী চাই। এই সংবাদ ঠাকুরকে জানাইলে তিনি তাহার স্ত্রীকে উক্ত পদের জন্য দরখাস্ত করতে নির্দেশ দিলেন। সেই দিনই দরখাস্ত করা হলো। এক সপ্তাহ পরে মজফ্ফরপুরে চ্যাপম্যান মধ্য ইংরেজি বালিকা বিদ্যালয় সম্পাদকের নিকট হতে হেড মিস্ট্রেসের পদের নিয়োগপত্র আসে। ঠাকুর অবিলম্বে তাহার স্ত্রীকে ওই পদে যোগদান করতে আদেশ করলেন। অত দূরে তাহার স্ত্রী একা থাকতে অসুবিধা হবে বলে তাহার বিধবা ভগ্নীকে তাহার সঙ্গে যাওয়ার বন্দোবস্ত করতে ঠাকুর আদেশ করলেন। 1920 সালের আগস্ট মাসের প্রথম ভাগে রোহিণীবাবু তাহাদের মজফ্ফরপুরে রেখে আসলেন। তাহার স্ত্রীর কোয়ার্টার ওই বিদ্যালয়ের প্রাঙ্গণের মধ্যেই অবস্থিত ছিল। কোনো অসুবিধা ছিল না। কলকাতায় ফিরে বাসায় এসে হোটেলে খাওয়ার বন্দোবস্ত করলেন। সামনেই পুজোর ছুটি। ছুটির দিনগুলো মজফ্ফরপুরে কাটাবেন স্থির করলেন। তাহার মনি ব্যারিস্টার সাহেবের নিকট ছুটির আবেদন করলেন, কিন্তু তিনি কিছুতেই ছুটি মঞ্জুর করতে ইচ্ছুক নন। হাইকোর্ট বন্ধ হলে বাড়িতে বসে কাজ করতে হবে। অনেক অনুনয় বিনয়ের পর মাত্র 10 দিনের জন্য ছুটি মঞ্জুর হলো। শ্রী শ্রী ঠাকুরকে এই সংবাদ জানালেন। ঠাকুর সেদিন গম্ভীর হয়ে বসেছিলেন। কারণ জানা যায় না, সবাই চুপচাপ। হঠাৎ শ্রী শ্রী ঠাকুর বলে উঠলেন, রোহিণীবাবু, আপনি মজফ্ফরপুরে যাইবার পথে আমাকে কাশী নামায়া দেয়া যাইতে পারিবেন না? আমি কাহারও বাড়িতে আর থাকিব না। মাসে মাসে আপনি আমাকে 10টি করে টাকা দিবেন। 5 টাকা ঘর ভাড়া দিব, আর বাকি 5 টাকার দ্বারা আমার 1 মাস চলিয়া যাইবে। কাশীতে আমার জন্য একটা ঘর ঠিক করিয়া আপনি মজফ্ফরপুরে চলিয়া যাইবেন। রোহিণীবাবু ঠাকুরের কথায় রাজি হলেন। শ্রী শ্রী ঠাকুর সেই দিনই শ্রীরামপুরে গুরুভ্রাতা শ্রী বরদাচরণ রায়ের বাসায় চলে গেলেন। 2 দিন পরে রোহিণীবাবু বেলা প্রায় 1টার সময় শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে কাশীর উদ্দেশ্যে রওনা হলেন। পরের দিন বেলা 10টার সময় বেনারস ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছালেন। এক্কা করে তাহারা কাশীর দিকে রওনা হলেন। ঠাকুর এক্কাকে নারদঘাটে যেতে নির্দেশ দিলেন। নারদঘাটে একটি আশ্রমে পরম পূজনীয় অসিতানন্দ ব্রহ্মচারী থাকতেন। সেই আশ্রমে রোহিণীবাবুরা উপস্থিত হলেন। ব্রহ্মচারী অসিতি বর্ষ অতিক্রম করেছেন বলে মনে হয়। তাহাকে দেখে পুরাকালের কল্পিত নারদ মুনির কথাই সকলের মনে জাগে। পক্ককেশ পৃষ্ঠদেহ হতে প্রায় নিতম্ব পর্যন্ত বিস্তৃত, গেরুয়া কাপড় লুঙ্গির মতো পরা, গায়ে সেই একই রঙের আলখেল্লা। তাহাকে দেখে মনে হয় বুঝি বা বিনা শূন্য নারদ মুনি নারদঘাটের এই আশ্রমে অবস্থান করছেন। শ্রী শ্রী ঠাকুরকে দর্শন মাত্রেই ব্রহ্মচারী দরবিগলিত ধারায় অশ্রু বিসর্জন করতে করতে ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন। শ্রী শ্রী ঠাকুর ধীরস্থির নিশ্চল অবস্থায় ব্রহ্মচারীর দিকে তাকায়া আছেন। ব্রহ্মচারী ও ঠাকুরের সেই অবস্থার কথা বর্ণনা করবার সাধ্য রোহিণীবাবু বলেছেন তাহার নেই। যে বাড়িতে ব্রহ্মচারী ছিলেন তাহা একটি ধর্মশালা। কেবলমাত্র সাধুরাই ওই ধর্মশালায় আশ্রয় গ্রহণ করতে পারতেন। ওই ধর্মশালার একটি ছোট ঘরে ব্রহ্মচারী থাকতেন। ঘরটি এতই ক্ষুদ্র যে একখানি ছোট চৌকি পাতবার পর আর দাঁড়াবার মতো কোনো স্থান ছিল না। কোনো রকমের দরজা খোলা যায়। এই ঘরের মধ্যে ব্রহ্মচারী সব কিছু, কেরোসিনের একটি কুপি, একখানি পিতলের থালা, একটি পিতলের ঘটি আর কয়েকটি গেরুয়া কাপড়। চৌকির ওপর পুরাতন একখানি তোষক, তাহার ওপর একখানি কাঁথা পাতা। শোনা যায় ওই কাঁথাখানি তাহার এক শিষ্য তৈয়ার করে দিয়েছিলেন।
সেগুলি এতই ময়লা যে হাত দিলে হাতে ময়লা লেগে যায়। তাহা দেখে ঘরের সামনে বারান্দায় রোহিণীবাবু কম্বল ও চাদর পেতে বিছানা করে দিলেন। ঠাকুর ও ব্রহ্মচারী দুইজনই সেখানে বসলেন। তাহাদের দুজনের মধ্যে নিম্ন স্বরে কী সব কথোপকথন চলছে, আর রোহিণীবাবু ভাবছেন ব্রহ্মচারী শ্রী ঠাকুরের অপেক্ষায় বয়সে অনেক বড়। চেহারা ও ভাবভঙ্গি দেখে তাহাকে বড় সাধু বলে মনে হয়। তিনিই কেন ঠাকুরে আশ্রিত হইলেন? শ্রী ঠাকুরের মুখে শুনেছেন যে তিনি ঠাকুরের নিকটেই দীক্ষা লাভ করেছেন। বেলা তখন অনেক বেড়েছে। ঠাকুর তাহাকে স্নান করতে আদেশ করলেন। রোহিণীবাবু নারদ ঘাটে স্নানের উদ্দেশ্যে চলছেন। দেখলেন ঠাকুরও তাহার পেছন পেছন আসছেন। রোহিণীবাবু বললেন, কাশীতে অনেকবার আসিয়াছি, আমার সহিত আপনার আসার কোনো প্রয়োজন নেই, আপনি ততক্ষণ বিশ্রাম করুন। ঠাকুর বললেন, আপনি জানেন না, এখানে চোর বদমায়েশ আছে, কাশীতে খুব সাবধানে থাকতে হয়। ঠাকুর তাহার সঙ্গেই চললেন। কাপড় ও জুতো ঘাটের ওপর রেখে স্নান করবার জন্য গঙ্গায় নামলেন। তীরের দিকে চেয়ে দেখলেন ঠাকুর তাহার জুতো জোড়া পা দিয়ে চেপে কাপড়খানি কোলে করে দাঁড়ায় আছেন। ঠাকুর তাহার জন্য এইভাবে দাঁড়ায় আছেন দেখে বড়ই অস্বস্তি বোধ করলেন রোহিণীবাবু। যথাশীঘ্র স্নান সমাপন করে ওপরে উঠে আসলেন। ঠাকুর তাহাকে একটি হোটেলে নিয়ে গেলেন। তিনি ভাত খাইতেছিলেন, ঠাকুর তাহার সামনেই বসেছিলেন। হোটেল হতে ফিরবার পথে ঠাকুর ভোগের জন্য 1 পোয়া রাবড়ি কিনে নিলেন। আশ্রমে পৌঁছালে ঠাকুর সেই রাবড়ি ব্রহ্মচারী মহাশয়কে দিতে বললেন। অনিচ্ছা সত্ত্বেও রোহিণীবাবু তাহা ব্রহ্মচারীকেই দিলেন। দেখলেন ব্রহ্মচারী কয়েকটি ফল ও কিছু রাবড়ি জোগাড় করেছেন। একখানি পিতলের থালার ওপর ফল ও রাবড়ি সেজে শ্রী ঠাকুরকে ভোগ দিলেন। লোটা ভরা জল ও ঠাকুরের সম্মুখে রেখে দিলেন। ঠাকুর কিছুই গ্রহণ করলেন না। থালাখানি স্পর্শ করে প্রসাদ লইবার জন্য তাহার দিকে সরিয়ে দিলেন। ব্রহ্মচারী তাহাকে প্রসাদ দিলেন ও নিজে গ্রহণ করলেন। বিশ্রাম করা হলো না। ঠাকুরের সহিত ঘর ভাড়ার উদ্দেশ্যে বাহির হতে হলেন। এইগুলি সেইগুলি করে 2 দিন সন্ধ্যা পর্যন্ত ঘুরলেন। কোথাও ঘর পেলেন না। মাঝে মাঝে 2-1টি বড় বড় খালি বাড়ি দেখলেন। আশ্রমে ফিরে বাইরের বারান্দায় কম্বল ও চাদর পেতে বিছানা করেছেন। কিয়ৎক্ষণ ধরে ঠাকুরের গা হাত পা টিপে দিলেন। ঠাকুর বললেন, ব্রহ্মচারী ঘরের মধ্যে ওই চৌকির ওপর তিনি শয়ন করবেন, আর দরজার সামনে আপনিও ব্রহ্মচারী শয়ন করবেন। ঠাকুরের এই কথায় রোহিণীবাবু কিছুতেই স্বীকৃতি দিতে পারলেন না। এই রকম ময়লা বিছানায় তাহার উপাস্য আরাধ্য দেবতাকে শয়ন করতে দিতে তাহার মন কিছুতেই চাইছিল না। ঠাকুরকে বললেন, ওইরূপ ময়লা বিছানা আপনাকে কিছুতেই শয়ন করতে দিতে পারি না। ঠাকুর বললেন, ওই বিছানায় শয়ন না করলে ব্রহ্মচারী মনে খুব কষ্ট পাইবেন। রোহিণীবাবু বললেন, আমি যে কষ্ট পাইব তাহাতে বুঝি আপনার কিছু আসে যায় না? ঠাকুরকে অনেক বোঝালেন, কিন্তু ব্রহ্মচারী যখন বাইরে গিয়েছিলেন প্রায় রাত্রি 11টার সময় ফিরলেন। ঠাকুর অমনি ব্রহ্মচারী চৌকির ওপর উঠে দরজা বন্ধ করে দিলেন। জয় রাম, জয় গোবিন্দ।